আমি প্রথমেই আপনাদের সকলকে বরানগরবাসীর তরফ থেকে বরানগরের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আমি আপনাদের মাধ্যমে বরানগরবাসীকে তাদের সুস্বাস্থ্য কামনা করি, তাদের কুশল কামনা করি এবং আপনাদের মাধ্যমে আমি এই বিশ্বব্যাপী যে বিপর্যয় চলছে, করোনা ত্রাস চলছে বিশ্বে, ভারতবর্ষে এবং বাংলায়, আমি প্রার্থনা করব, আমরা প্রার্থনা করব যে আমরা বিশ্বে, ভারতে এবং বাংলায় আমরা করোনা মুক্ত হই। আপনারা জানেন যে পরপর দুটো বিপর্যয় আমাদের সকলকে, আমরা যারা রাজ্য সরকারে রয়েছি, যারা মন্ত্রী, যারা বিধায়ক, যারা সাংসদ, যারা পুরসভার দায়িত্বে রয়েছেন বর্তমানে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস, তারা সকলেই একটা অভূতপূর্ব পরিস্থিতি ফেস করেছে। সেই পরিস্থিতি একটা করোনাকে কেন্দ্র করে, করোনা উদ্ভূত এবং তার গড়ে পড়েই আমফান সাইক্লোন উদ্ভূত। আমি বরানগরবাসীকে আমি প্রশংসা করব, আমি সাধুবাদ জানাবো যেভাবে তারা সরকারের সঙ্গে, পুরসভার সঙ্গে এবং সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গে তারা এই করোনা উদ্ভূত পরিস্থিতিতে এবং আমফান উদ্ভূত পরিস্থিতিতে তারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সাহায্য করেছেন। আমাদের প্রতিটি জনপ্রতিনিধি, পুরসভার নেতৃত্ব, এখানে দায়িত্বশীল মানুষেরা, বরানগরে ক্লাব, সকলে মিলে করোনা উদ্ভূত পরিস্থিতি গত প্রায় 2.5 মাস ধরে করোনা উদ্ভূত পরিস্থিতি এবং পরবর্তীকালে আমফান উদ্ভূত পরিস্থিতিকে যেভাবে তারা মানুষের সামনে দাঁড়িয়েছে, তাদের সকল সামর্থ্য নিয়ে যেভাবে তারা মানুষের সেবা করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, তার নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি বিধায়ক হিসাবে পুরসভাকে, পুরসভার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সকলকে, ক্লাবগুলিকে এবং যে রেসপন্সিবল মানুষ রয়েছেন, জাতপাত, ধর্ম, বর্ণ, আদর্শ, নীতি, এই সমস্ত ব্যারিয়ারকে তারা ভুলে গিয়ে যেভাবে এই পরিস্থিতির মোকাবিলা করেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি তার প্রশংসা করি, আমি তার তারিফ করি এবং আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অনতি বিলম্বে এই ভয়ঙ্কর পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। যে করোনা উদ্ভূত পরিস্থিতি হোক বা আমফান উদ্ভূত পরিস্থিতি হোক, এবং আমরা চাইব যে এই সময়টা আমরা তর্ক, দোষারোপ, এই সমস্ত ভুলে গিয়ে আমরা যেন মানুষকে বাঁচাই। এখন প্রায়োরিটি হচ্ছে, অগ্রাধিকার হচ্ছে বাঁচা এবং বাঁচানো। বাঁচতে হবে, প্রিয়জনদের বাঁচাতে হবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের বাঁচাতে হবে, বাংলার মানুষকে বাঁচাতে হবে, ভারতবর্ষের মানুষকে বাঁচাতে হবে এবং বিশ্বের মানুষকে বাঁচাতে হবে মানবিক আবেদন নিয়ে এবং মানবতাকে সাথী করে। এটাই আমি আপনাদের মাধ্যমে আমি বরানগরের সকল মানুষের কাছে, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমার সঙ্গে রয়েছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের অপর্ণার নেতৃত্বে এখানে 7 জন রয়েছেন, আর অন্যরাও রয়েছেন যারা প্রতিনিয়ত কন্ট্রোল রুম খুলে দিন জেগে রাত জেগে মানুষের সঙ্গে নিরবিচ্ছিন্ন একটা সম্পর্ক রেখে প্রতিটি দুঃখে কষ্টে সব সময়
এই বিপর্যয়ের মধ্যে 2.5 মাস ধরে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। এরপরে যদি আপনাদের কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে, বলার থাকে, আপনারা জিজ্ঞাসা করুন। পরিযায়ী শ্রমিকরা করোনা পরিস্থিতি কতক্ষণ আক্রান্ত আছে, কত সেন্টার খোলা আছে? আমাদের বরানগরে করোনা পজিটিভের সংখ্যা ঠাকুরের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে খুবই কম। যে কজনই হয়েছে তারা অনেকেই সুস্থ হয়ে ফিরেছেন, কোয়ারেন্টাইন থেকেও সুস্থ হয়ে ফিরেছেন, ভালো হয়ে ফিরেছেন, পজিটিভ হয়েছে। তৎক্ষণাৎ আমরা যারা এখানে রয়েছি উপস্থিত, যেমন আজকে সকালে দুটো ঘটনার কথা জানলাম, সঙ্গে সঙ্গে কখনো আমি অপর্ণা, কখনো আমি অঞ্জন, কখনো আমি সুনু, কখনো আমি অমল, আমরা এরকম সকলেই মিলেমিশে যে আমি এবং অপর্ণা মিলে এই দুটো ঘটনা আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ব্যবস্থা নিলাম। আমরা সমস্ত সময়তেই আমাদের সরকার দপ্তর, স্বাস্থ্য দপ্তর তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রেখেই চলেছি। খবর দেওয়া নেওয়া, প্রশাসন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন। কোয়ারেন্টাইন সেন্টার এখানে আছে। এখানে বরানগরে কোয়ারেন্টাইন সেন্টার তখনই প্রয়োজন করবে যখন আমাদের বাংলার বাইরে থেকে বরানগরের রেসিডেন্ট তারা যখন এখানে আসবে, তাদের জন্য বিশেষ বন্দোবস্ত আমাদের রয়েছে। সেগুলো নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। বরানগরের জন্য সমস্ত ব্যবস্থাই ছিল, আছে এবং আগামী দিনে যে কোনো ধরনের আমরা অবস্থার সম্মুখীন হই না কেন, সেটা আমরা আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, বন্দোবস্ত রয়েছে, আমরা ফেস করতে পারছি এবং পারব। এখনো পর্যন্ত আমি সেরকম কোনো খবর পাইনি। সেটা তো সরকারি সিদ্ধান্ত। না, সরকারি এটা এই পরিস্থিতি স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের কাছে আসবে। আমি যেমন করি, একটু আগে যদি হয়ে থাকে তাহলে বাড়ি থেকে আমি এতক্ষণ এসে মোবাইলটাও দেখি। সুতরাং নিশ্চয়ই আগামীকালই আমাদের কামারাটিতে বসাও রয়েছে। আমি সাংসদ, মদন, গোপাল, এই যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, এরা আমরা কালকে বসবো অবশ্য অন্য বিষয়ে এই ধরনের যেমন বসা, এই করোনা উদ্ভূত এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠবে। না, একটা কথা বলি, এই ধরনের পরিস্থিতিতে বিরোধীদের একটা ভূমিকা সবসময় ছিল, আছে, থাকে। নাথিং নিউ। দুই হচ্ছে যে যারা কাজ করে তাদের মধ্যে খুব কমই তারা প্রচার করে, যারা কাজ করে না তাদেরকেই হাতিয়ার করতে হয় এই ধরনের অপপ্রচার। এখন দুটো বিষয় হলেই বিরোধী বলতে মূলত বিজেপির কথা বলছেন। হ্যাঁ, কংগ্রেসে একবারে নেই বা সিপিএম নেই তা নয়। আমি শুধু বলবো যে আজকের সারা ভারতবর্ষে আমরা যে অর্থনীতি বা সামাজিক বা রাজনৈতিক দিক বা জিডিপি বা হ্যাপিনেস ইন্ডেক্স বা হাংরি ইন্ডেক্স, এই সমস্ত কথাগুলি এই যদি বলেন মূল দায় কিন্তু এই পরিস্থিতির জন্য যদি কংগ্রেস ফেল না করতে এই পরিস্থিতি হতো। এক, বামপন্থীরা যদি সেই রকম অবস্থায় থাকতো বা 34 বছরের ওদের শাসন বা ভারতবর্ষের ক্ষেত্রে যে ভূমিকা, প্রথমে এই দুটো দল ছেড়ে নিই, তারপরে বিজেপি দ্বারা। তো সুতরাং এই ধরনের পরিস্থিতিতে সমালোচনা করা বা অপপ্রচার করা এটার সময় নয়। আমারও মন চাই না। আমিও ইদানিংকালে নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনারা, দলের মুখপাত্র হিসাবে আমিও বড় একটা নিন্দা আলোচনা। এখন বাঁচতে হবে এবং বাঁচাতে হবে। এই মানুষগুলোকে নিয়েই তো রাজনীতি করা, তো মানুষকেই যদি আমি বাঁচাতে না পারি তাহলে তাদের নিয়ে আগামীতে রাজনীতি দেব। এবার আসি বিজেপি কিন্তু তাদের সমস্তটাই পরিকল্পনা। সে যদি ডিমনিটাইজেশন ধরি, সে যদি আমরা জিএসটি ধরি, সমস্ত এটাও কিন্তু পরিকল্পনা এবং ওদের প্রায়োরিটিটা হচ্ছে কিন্তু রাজনীতি।
সেটা যদি না হতো তাহলে পার্লামেন্ট করে বন্ধ রাখার যখন কথা বন্ধ রাখা, মধ্যপ্রদেশের গভর্নমেন্ট ওদের চাই, প্রায়োরিটি ছিল সেটা, ভারতবর্ষের মানুষ না এই করোনা আবহ। এবং আমি এটাও দেখলাম ভারতবর্ষের অন্য কোনো মানুষকে বা রাজনৈতিক দলকে আমি এখনো পর্যন্ত দেখিনি, টিভিতে বলেওছি ওটা, সেটা হলো যে এই বিজেপির যে রাজ্যের অধ্যক্ষ, সেই রাজ্যের অধ্যক্ষ নিজেকে প্রতিষ্ঠা করতে মানে তিনি কোথাও গাছ কেটেছেন। এখন মনে করুন বরানগরেও আমরা সবাই বহু কিছু করেছি, কিন্তু আমরা আপনাদের ডেকে নিয়ে সেগুলোকে দেখাইনি বা নিয়ে সাথে চলিনি। তো এটাই কাজটা অনেকে করে। এখন দিলীপ ঘোষ হাফ প্যান্ট করে গাছ কাটছে, মিডিয়াকে ডেকে নিয়েছে। যাই হোক, আমি সেটাতেও যাচ্ছি না, কিন্তু আমার আপত্তি যেখানে সেটা হলো ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল, বাংলাতেও কোনো ইন্ডিভিজুয়াল নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য বা দলকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের প্রায়োরিটি নির্বাচন তো দেরি রয়েছে, তারা মাস্কের মধ্যে তাদের নির্বাচনী প্রতীক। এটা আমি কখনো দেখিনি, কোনো বিপর্যয় বিশ্বে দেখিনি, ভারতবর্ষেও দেখিনি, বাংলাতেও দেখিনি। মাস্কে নিজের নির্বাচনী প্রতীক লাগিয়ে উনি টিভিতে প্রতিদিনই বলে চলেছে। এ থেকেই বোঝা যায়, এটা থেকেই বোঝা যায় যে মানবিক মনুষ্যত্ব, মানুষের প্রতি আগ্রহ, দায়বদ্ধতা এবং নিজের যে নিয়োগ করা, নিজেকে বা নিয়োজিত করা, আর তার থেকে এই পরিস্থিতি বা বিপর্যয়কে কাজে লাগিয়ে নিজেকে জাহির করা, নিজের দলের প্রতিষ্ঠা, এমনকি নির্বাচনী প্রতীক দেখানো বা প্রতিষ্ঠা করা। এটা তো আমরা নির্বাচনের আগে করে থাকি, নির্বাচনের সময় সাধারণভাবে করে থাকি, আমি লক্ষ্য করলাম। সুতরাং এটা নিয়ে যেটা দল করেছে সেটা নিয়ে কোনো কিছু কথা বলা আমার উচিত হবে না বা শোভা পাবে। আমি বলছি, বিশ্বব্যাপী একটা আমরা দেখেছি, আমরা পাচ্ছি, এটা খুবই দুর্ভাগ্য। এই পরিস্থিতিতে ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, বাংলার ইকোনমিটা সাংঘাতিক হবে। সুতরাং সেটা গিয়ে আছড়ে পড়ছে এভরি ইন্ডিভিজুয়ালের ওপর, প্রতিটি ফ্যামিলির ওপর, এবং এটা খুবই চিন্তার বিষয়। তার কারণ বিশ্বের প্রতিষ্ঠিত সমস্ত ইকোনমিক্যালি সাউন্ড দেশগুলো সাফার করছে, এবং আমাদের ভারতবর্ষ বা বাংলায় আমাদের সেটা এই পরিস্থিতি কাটার সঙ্গে সঙ্গে ইকোনমির ব্যাপারটা, যেটা অর্থনীতিবিদরাও বলছেন যে মানুষের হাতে কিছু অর্থ পৌঁছাতে হবে, কিছু অর্থ দিতে হবে, সে ব্যাপারে নিশ্চয়ই চিন্তা করবে কেন্দ্র এবং রাজ্য। যদিও এই বিষয়টা আমাদের সংবিধানে যখন এই শ্রমিকদের ব্যাপার আসে বা ইন্টারস্টেটের ব্যাপার আসে, সেই ইন্টারস্টেটের ব্যাপারটা কিন্তু কনস্টিটিউশনও বলে, এবং তার জন্যই কেন্দ্রের সরকারটা মধ্যস্থতা করবে রাজ্যগুলোর মধ্যে এবং কেন্দ্রের ভূমিকা পালন করবে। এবং আমরা আশা করব যে মানুষের হাতে অর্থ না গেলে এই যে অর্থনৈতিক যে অবস্থায় আমরা পড়েছি সেটা চাঙ্গা হবে। আজকের ফেসবুক থেকেই কি আমাদের নির্বাচনের জন্য আলাদা করে কোনো কাজ আমাদের করতে হয় না। প্রতিদিনই যারা পড়াশোনা করে তাদের পরীক্ষার সময় বেশি পড়াশোনা করতে হয় না। আমরা প্রতিদিনই মানুষের সঙ্গে যোগাযোগ রাখি এবং সুখে দুঃখে থাকি। এই করোনা আবহে সরকারি বা শাসক দল হিসাবে বা তৃণমূল কংগ্রেসের যারা আমরা পদাধিকারী বা কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, তারা কিন্তু গত 2.5 মাস ধরে সকলে লক্ষ্য করেছে। এবং আমি তো বরানগরের আমাদের কর্মীদের প্রতি, আমাদের নেতৃবৃন্দের প্রতি আমি যার পর না মানে আমি তাদের প্রতি খুশি যে গত 2.5 মাস ধরে প্রতিটি ওয়ার্ডে সর্বত্র যেভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষের প্রয়োজন মিটিয়েছে।
বলছি কত পরিযায়ী শ্রমিক এখানে এসছে বরানগর বিধানসভা এলাকায়? তাদেরকে টেস্ট করা হয়েছে। কিছু কিছু যারাই আসছে খবর পাওয়া যাচ্ছে, প্রথম তো একটা প্রাইমারি টেস্ট হয়ে আসছে, সেটা তো জানেন সেখানে আছে। আমাদের এখানে সেই অর্থে এখনো বাল্ক কোনো কিছু আসেনি, তাদের টেস্ট করানো সেই অর্থে প্রয়োজন হয়নি। তবে আমাদের সেই ধরনের ব্যবস্থা আমাদের রেডি আছে, প্রস্তুতি আছে। যদি দেখা যায় আমাদের বরানগরের মানুষ থাকবে কোথায়, যাবে কোথায়, বরানগরে যদি সে বাসিন্দা, সে যদি চিকিৎসার জন্য, কাজের জন্য, বেড়াতে, অন্য কারণে যদি সে এই লকডাউনের আগে যদি অন্য কোনো স্টেটে গিয়ে থাকে, যদি ফিরে আসে, তার সমস্ত ব্যবস্থা পুরসভা করবে। আমরা কোভিড টেস্টের কোনো সেন্টার খোলা হয়েছে, কোভিড বা ফিভার টেস্ট? এই তো এখানেই তো হচ্ছে। আমাদের স্টেট জেনারেল হসপিটাল যেটা আছে বরানগর, আচ্ছা স্যার, আজ নয় আচ্ছা স্যার, আয়লার পরবর্তী বাংলা যেটাতে আমরা দেখেছিলাম 34 বছরের একটা সাম্রাজ্য ভেঙে পড়েছিল, আর এই আমপানের পরবর্তী বাংলা, এই দুটোর মধ্যে আপনি কী ডিফারেন্সটা খুঁজে পাচ্ছেন যদি বলেন? আয়লার পরবর্তীকালে যে ক্ষতিটা হয়েছিল সেই ক্ষতি সামাল দিতে না পারার জন্য কিন্তু সিপিএম অর্থাৎ 34 বছরের একটা রাজত্ব শেষ হয়ে গেছিল। এখন হচ্ছে আমপান, আমপানের পরেও কিন্তু বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। যে আয়লার পরবর্তী ক্ষতি, আমফানটাকে বলা হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ধরনের ঘূর্ণিঝড়, যার স্পিড 180-85 পর্যন্ত গেছে। ক্ষতিটাও অনেক বেশি হয়েছে এবং সেটা সকলেই বলছে। সুতরাং এই পরিস্থিতি, এই যে ক্ষতি এবং এই পরিস্থিতি, নানান দিক থেকে নানান রকম ক্ষতি হয়। তো কৃষির ক্ষতি হয়েছে, নানান রকম ক্ষতি হয়েছে, ঘর দুয়ার বাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, স্কুল কলেজ। তো সুতরাং এটা দায়িত্ব রাজ্য সরকারের তো বটেই, কেন্দ্র সরকারেরও। আমরা যৌথভাবে মানুষের জন্য, এটা তো এই যে বিপর্যয়, এই বিপর্যয়ে দেখে খুশি হওয়ার তো কোনো ব্যাপার নেই রাজনীতিগতভাবে, আর এটা নিয়ে বচসা করার বিষয়ও না। 2 আর 3 হচ্ছে কোথায় কত ক্ষতি হলো, কোথায় কত কোভিড আক্রান্ত হলো, কোথায় কম, কোথায় বেশি, এটা সেই ডেটা বা পরিসংখ্যান দিয়েও আত্মতুষ্টিকে কারোর ভোগার বিষয় না। বিষয়টা হলো যে এই পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে হবে, মানুষের রুজির বন্দোবস্ত করতে হবে। আপাতত এই সময়তে তাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তাদের খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে আমরা খাদ্যের জোগান করোনা থেকে দিয়ে আসছি, লকডাউন থেকে, তারপরেও কন্টিনিউ দেওয়া হয়েছে, শুকনো খাবার দেওয়া হয়েছে, রান্না খাবার দেওয়া হচ্ছে। এবং আমরা এই 34টার দিকে 4টে কামারাডিতে রয়েছে, মানে 38টা ওয়ার্ড, তাদেরকে বিকল মানে প্লাস্টিক যেগুলো ছাউনি, সে সমস্ত দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, দলের তরফ থেকে, পৌরসভার তরফ থেকে। স্যার, পরিযায়ী শ্রমিকরা যে চলে গেছেন, ওনারা তো এখন কলকাতা ফিরে এসছেন, পশ্চিমবঙ্গে ফিরে এসছেন, তো ওনারা তো ভয় পাচ্ছেন যে এখন কাজ করলে পরে যদি করোনা শুরু হয়, তো আপনার ওদের মধ্যে কী বার্তা দিতে যাচ্ছেন? এই যে একটা বড় ঘটনা ঘটেছে বিশ্বব্যাপী, ভারতব্যাপী এবং বাংলাব্যাপী, এটা তো প্রত্যেককেই এটা নাড়িয়ে দিয়েছে। এত সহজভাবে এই ব্যাপারটা নেওয়ার বলা যাবে না। তো সুতরাং পরিযায়ী শ্রমিক, মানে আমি বলছি ভারতীয় শ্রমিক, মানে আমার বাংলার শ্রমিক বা ভারতবর্ষের শ্রমিক, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষ, তারা একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন। সেই কাজটাই তো সম্পন্ন করতে হবে আমাদের সকলকে মিলে। এত সহজভাবে এই কথাগুলোকে যদি আমরা গ্রহণ করি আর তার উত্তর দিই, সেটা আমার মনে হয় একেবারে নিছক একটা, মানে সেই উত্তর দিতে হবে। এত সহজ বিষয়টা নয়, সারা বিশ্বব্যাপী ভেঙে পড়েছে অর্থনীতি। কিন্তু ওনারা তো ভয় পাচ্ছেন এখন। হয়তো পাবেই, ভয় পাওয়ারই তো বিষয়, হয়তো পাবেই। আমরা প্রত্যেকে ভয় পাচ্ছি না, আমরা মৃত্যু ভয় পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমাদের ভবিষ্যতের ভয় রয়েছে, জীবনের ভয়, ভবিষ্যতের ভয়, পরবর্তী যে আমাদের প্রজন্ম
তাদের নিয়ে চিন্তা ভাবনা, এই সবটাই নিয়েই তো আজকের এই পরিস্থিতি। স্যার লাস্ট একটা প্রশ্ন আমার তরফ থেকে যে যখন লকডাউন শুরু হলো অর্থাৎ 21শে মার্চ, সেই সময় থেকে আমরা লকডাউন করেছিলাম করোনাকে আটকানোর জন্য, যেটা 2 মাস পরে অর্থাৎ এই কিছুদিন আগে লকডাউনটাকে মোটামুটি শিথিল করে দেওয়া হয়েছে। বাস থেকে আরম্ভ করে সরকারি অফিস বা বেসরকারি অফিস সবই খুলে গেছে। তার সঙ্গে বাড়ছে করোনার প্রকোপ। এখন আমরা দেখতে পাচ্ছি 10,000-এর ওপরে কিন্তু সংক্রমণ হচ্ছে ইন্ডিয়ায়। তো আপনার অনেকেই বলছে এটা কমিউনিটি স্প্রেডের দুর্বলায় রয়েছে আমাদের ইন্ডিয়া। তো আপনার কি মনে হয় আগামী দিন এই সংক্রমণটাকে আটকানোর জন্য আমাদের কি কোনো ব্যবস্থা নেওয়া উচিত? এই যে এটা একটি নতুন ভাইরাস তো, এবং কেউ বলছে মিউটেটেড, কেউ বলছে ভিরুলেন্ট অনেক বেশি। এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো বিশেষজ্ঞই, কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানী ঠিক করে কিছু বলতে পারে না। সুতরাং আমাদের যেটা করতে হবে, আমাদের এই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মাস্ক পরতে হবে, হাতে গ্লাভস পরতে পারি, যদি না পরি তাহলে কিছুক্ষণ অন্তর অন্তর আমাদের হাত সাবান দিয়ে হোক বা স্যানিটাইজার দিয়ে আমাদের পরিষ্কার করতে হবে। এইগুলোকেই মেনে চলতে হবে। এছাড়া এই ভাইরাসের গতি প্রকৃতি, এবং এটা তো ট্রান্সমিটেড হয় হিউম্যান টু হিউম্যান, এবং সেটা ড্রপলেট। সুতরাং যা আমরা শুনে আসছি বা আমরা বলছি, আমরা তো লেম্যান, সুতরাং আমরা সেইভাবেই দেখছেন আমরা সকলেই, এবং আমিও প্রত্যেকেই এই ভাইরাসকে জুঝবার জন্যে, তাকে প্রতিহত করবার জন্যে এটাই তো একমাত্র বিশ্বব্যাপী পন্থা। এবং বিশ্বের সমস্ত বড় বড় ইউনিভার্সিটি দেশে, সেখান থেকেও প্রতিনিয়ত সেই সমস্ত আমরা পাচ্ছি। আমাদের সেটা মেনেই চলতে হবে। সরকারি সিদ্ধান্ত এবং বিজ্ঞানীরা যা বলছেন, চিকিৎসকরা যা বলছেন, অলরেডি টেকে রাজ্য সরকার এবং পৌরসভা, এই যে এটা তো একটা করোনা ভাইরাস, কিন্তু এই যে আবার কিছুদিন পরই আমাদের বিভিন্ন যে নির্ধারিত কিছু অসুখ বিসুখ এবং ওয়াটার বোর্ন বা মসকুইটো বোর্ন যে ডিজিজেসগুলো, সেগুলো আসতে শুরু করবে। যার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার, স্বাস্থ্য বিভাগ এবং পৌরসভা অলরেডি প্রচার শুরু করে দিয়েছে, এবং আমরা মানুষকে সচেতন করতে হবে, সতর্ক করতে হবে। এই অ্যাওয়ারনেসটা খুব দরকার, সেই করোনার ক্ষেত্রে হোক, ডেঙ্গির ক্ষেত্রে হোক, বা ম্যালেরিয়ার ক্ষেত্রে। অবস্থা করোনা আক্রান্ত যে ব্যক্তি কোনো বাড়িতে বা আবাসনে থাকে, সেইটাই খালি সিল করা হবে না পুরো এলাকাটাই সিল করা হবে, এরকম কোনো বলছে না? হ্যাঁ, কিন্তু কোনো আবাসনে যদি থাকে, সেই আবাসনে যদি একাধিক টাওয়ারে হয় তাহলে টোটাল আবাসনটা, আর যদি পার্টিকুলার কোনো টাওয়ারে আর অন্য কোনো টাওয়ারে যদি না হয়, তাহলে সেই বিল্ডিংটা, সেই বিল্ডিংটাতে তো আরো বাসিন্দা থাকছে, তারা কি করে বাইরে বেরোবে? বা না, আমি বলছি এটা একটা অদ্ভুত ব্যাপার। যদি এই সমস্ত বিষয় নিয়ে আমার বিতর্ক করার কোনো ইচ্ছা নেই। আমি কদিন আগে কতগুলো ডাক্তারের সঙ্গে তর্ক বিতর্ক আমি করেছি, যাই হোক, তারাই অনেক ক্ষেত্রে সঠিক উত্তর দিতে পারে। এখন প্রশ্ন হলো যে যেখানে থাকে সে যদি সেখানেই থাকে, আর যাদের রয়েছে তারা যদি মাস্ক পরে থাকে, অন্যরাও যদি মাস্ক পরে থাকে, আর যদি সামনাসামনি এসে হাঁচি কাশি সেইগুলো না হয়, আমার মনে হয় এটাকে ঠেকানো যায়। সেটাই তো বলছে সব। আর তা না হলে আপনি বলুন কে কোথায় এই পরিস্থিতিতে আমরা যেভাবে বাস করি সকল, সেইখানে সেই দিকটাও তো আমাদের খেয়াল রাখতে হবে। তবে এটা ঘটনা, আমি যদি সিমটোমেটিক বা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হই, সেটাও একটা ব্যাপার। আমাকেও ভাবতে হবে যে আমি যেন এটাকে আর 5 জনের মধ্যে ছড়িয়ে না দিই। আমি যেমন গ্রহণও করবো না কারোর থেকে, আমিও যেন আমার পরিবারের মধ্যেও বা প্রতিবেশীর মধ্যেও ছড়িয়ে না দিই। কোনটা?
অবশ্য অঞ্জলি মানে প্রকল্প এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এমন একটা দুঃখজনক একটা ঘটনা। এই 2020-তে একটা অন্তঃসত্ত্বা হাতিকে ক্ষুধার্ত তার খাবারের মধ্যে বিষ হোক বা আজি হোক, হ্যাঁ, বারু, সেগুলো দিয়ে যে হত্যা করা হলো, এটা 2002-তে মানবতা হত্যার সমান। স্যার অবশ্য অঞ্জলি প্রকল্প যে শুরু হলো, ব্যাগভর্তি সবজি 1 লাখ লোককে দেওয়া হবে, এটা কতদিন চলবে যদি বলেন? এটা বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন, আমাদের এখানেও দেওয়া হয়েছে। আমাদের এখানেও এই পরিস্থিতিতে রক্তদান শিবির হয়েছে, মানুষকে বাঁচাতে দেবো। আদারওয়াইজ তো রক্তের দরকার সেই সময়টা। সবজি দাবি হয়েছে সরকারের তরফ থেকে, পৌরসভার তরফ থেকে চাল, ডাল, সয়াবিন, আলু পেঁয়াজ দেওয়া হয়েছে। দলের তরফ থেকে দেওয়া হয়েছে। এখনো দেখুন এখানে আর ওখানে ভর্তি আছে চাল, ডাল, এগুলো সব চালের বস্তা ওখানেও আছে ওই ঘরে। ক্লাবগুলো করেছে। আমাদের যে সমস্ত ওয়ার্ডের নেতা নেত্রী, কাউন্সিলর যারা ছিলেন বা আমাদের দলের পদাধিকারী, তারা করেছেন, রান্না করে খাইয়েছেন। কেউ 1 সপ্তাহ, কেউ 10 দিন, কেউ 2 সপ্তাহ। সুতরাং সেগুলো এখানে মানে আমি বিধায়ক হিসাবে আমি এদের কাছে কৃতজ্ঞ, এবং আমি যে কাজ ওরা করেছে সেটা প্রশংসার দাবি রাখে। আগেও বলেছি, এখনো বলছি। এবং আমাদের যে বড়নগরের টিম মমতা, আগামী দিনেও আমরা এইভাবেই চাই। অঞ্জলি প্রকল্পটা কি চলবেই? অঞ্জলি প্রকল্প প্রয়োজন হলে নিশ্চয়ই চলবে। মানুষকে তো ক্ষুধার্ত রেখে দেওয়া যাবে না। যার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করলেন যে পশ্চিমবাংলায় কার্ড থাকুক না থাকুক, বাইরে থেকে প্রবাসী যারা এসেছেন তাদের জন্য কুপন ইস্যু করা হয়েছে। এবং কার্ড থাকুক বা না থাকুক, এখানে আগামী বেশ কিছুদিন, 3টে মাস, 90 দিন তারা বিনা অর্থে তারা চাল, ডাল ইত্যাদি তারা খাবার জন্য, বেঁচে থাকার জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি সরকার যোগান দেবে, মানুষ দিচ্ছে।